আমরা কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটা পড়তেছিলাম। তো এর মধ্যে গত ক্লাসে আমরা সাইটোপ্লাজমি অঙ্গাণুগুলো থেকে শুরু করি। তো অলরেডি কিন্তু আমরা রাইবোজোম, তারপর গলজি বডি, লাইসোজোম, এই সাইটোপ্লাজমিক অঙ্গাণু তোমাদের বইয়ের যে সিরিয়াল যেভাবে দেওয়া আছে ওইভাবে আমরা পড়তেছিলাম। তো এখন ওই হিসেবে আজকে আমাদের পড়ার টপিক ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো প্রথমত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি? তো নাম থেকে বুঝতে পারবা, এই যে এন্ডো ওয়ার্ডটা, এন্ডো মানে কি ভিতরে, তাই না? আর প্লাজমা মানে প্লাজমার ভিতরে, এই যে প্লাজম আমরা যেটা বলি সাইটোপ্লাজম, তো সাইটোপ্লাজমের ভিতরে। তাহলে এন্ডোপ্লাজমীয় যদি আমি বাংলা একবারে বলি তাহলে কি হবে? অন্তঃপ্লাজমীয়, প্লাজমার ভিতরে যেহেতু, তাহলে এটা হবে অন্তঃপ্লাজমীয়। তো অন্তঃপ্লাজমীয়। আর রেটিকুলাম মানে কি তোমরা জানো? রেটিকুলাম মানে জালিকা, জালের মতো জালিকা। এটা আসলে কি হয়, যখন সাধারণ মাইক্রোস্কোপের প্রথম এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখা হয়েছে, তখন এইটা দেখো দূর থেকে যদি একটু দেখা হয় তখন কি এই স্ট্রাকচারটা দেখতে কি অনেকটা জালের মতো দেখায়। যেহেতু প্লাজমার মধ্যে এই জালটা বিদ্যমান, তাই এটাকে বলা হয় অন্তঃপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো প্রথমে এটা কোন বিজ্ঞানী দেখছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? এইটা এই যে পিডিএতে মনে রাখতে পারো, এটা হলো যে বিজ্ঞানী পোর্টার, সর্বপ্রথম পোর্টার এইটা দেখছে। তো পোর্টার এইটা আসলে নামকরণ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যদি বলে যে নামকরণ কী করে, তাহলে বিজ্ঞানী পোর্টার নামটাই তোমরা বলবা। আর এই পোর্টারকে হেল্প করার করছে কিছু সহযোগী, তার বন্ধুবান্ধব আছে, তার মধ্যে একজন ছিল আলবার্ট ক্লড। তারপর এরকম আরও দু একজনের নাম বলা আছে, যেমন ফুলাম নাম বলা থাকে। তো এটা হয় কি, ওই যে পোর্টারকে এই যে তার এক্সপেরিমেন্টে হেল্প করে। তো এই জন্য আমরা ওই নামগুলো আপাতত স্কিপ করতে পারি, আমরা জাস্ট একটা নামই মনে রাখবো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, সেটা হবে পোর্টার। ঠিক আছে? তাহলে নামকরণ আবিষ্কার কার নাম মনে রাখবো? আমরা পোর্টারের নাম মনে রাখবো। আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল গত যে স্ট্রাকচারগুলো যেভাবে শিখছি ওইভাবেই শিখবো। যে প্রথমে আমরা ভৌত গঠন দেখব। তো এই ভৌত গঠন দেখার আগে দু একটা কথা আমি একটু বলে নিই তোমাদেরকে। সেটা হলো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখো নিউক্লিয়াসের সাথে সাথে কিন্তু লাগানো থাকে। আসলে এই যে নিউক্লিয়াসের সাথে লাগানো থাকার পিছনে কিন্তু একটা কারণ আছে। ছবিতে এইভাবে বোঝা যাইতেছে না, কিন্তু এই যে নিউক্লিয়ার যে ঝিল্লি থাকে না, নিউক্লিয়ার যে মেমব্রেন, তাই না, যে ঝিল্লি থাকে, এই নিউক্লিয়ার ঝিল্লি থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা তৈরি হয়। নিউক্লিয়ার ঝিল্লি থেকে, দেখ বুঝতেই পারতেছে নিউক্লিয়ার ঝিল্লি থেকে এটা তৈরি হবে। আর তুমি এর সাথে সাথে বলতে পারো কোষ ঝিল্লি। তো দুইটা জায়গা থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা তৈরি হবে। একটা এই যে দুইটা ঝিল্লি থেকে, একটা যে কোষের যে কোষ ঝিল্লি থাকে, আমরা জানি সেল মেমব্রেন, এই কোষ ঝিল্লি থেকেও তৈরি হতে পারে, অথবা নিউক্লিয় ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হতে পারে, যেটা তুমি ছবি দেখলেই বুঝতে পারতেছো থেকে তৈরি হয়। আমি লিখে দিই তোমাদের, তৈরি বা উৎপত্তি হয়। ওকে। এখন এটা সাধারণত কই পাওয়া যায়? তো সব ধরনের এই যে আমাদের প্রকৃত কোষী যত উদ্ভিদ আছে, প্রাণী আছে, সব ধরনের প্রকৃত কোষেই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। তবে মানুষের ক্ষেত্রে স্পেশালি তোমরা মনে রাখবা, এইটা হয় কি যকৃতে বেশি পাওয়া যায়। সবচেয়ে বেশি পরিমাণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায় যকৃতে। শুধু যকৃত বলাটা ঠিক হবে না, যকৃত তারপর অগ্নাশয়, যেখানে প্রোটিন সংশ্লেষণ অনেক বেশি হয়। কারণ তোমরা জানো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এই যে দেখো দানাদার রাইবোজোম লাগানো আছে, তাই না? দানাদার রাইবোজোম। আমরা অলরেডি রাইবোজোম পড়ছি। রাইবোজোম কি করে? রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে বা প্রোটিন তৈরি করে। তাহলে যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো আছে, সব ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে না, ওটা আমরা পড়ছি বা সামনে পড়বো। আপাতত মনে রাখো, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকে, ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামও কিন্তু আমাদের প্রোটিন তৈরিতে হেল্প করবে। তাহলে যেহেতু প্রোটিন তৈরিতে হেল্প করবে, তাহলে ও যেখানে থাকবে ওইখানে কি বেশি পরিমাণ প্রোটিন সংশ্লেষণ হবে। তাহলে এই যে যকৃত, অগ্নাশয়, এইসব জায়গায় তো হিউজ পরিমাণে প্রোটিন সংশ্লেষণ হয়। যকৃত সব ধরনের ক্রিয়া বিক্রিয়া তোমরা জানো। অগ্নাশয় পার্টে তোমরা হয়তো বা পড়ছো পরিপাক শোষণ চ্যাপ্টারে, এই যে আমাদের ইনসুলিন বলো, গ্লুকাগন বলো, অন্যান্য যত হরমোনগুলো তৈরি হয় অগ্নাশয়, তাই না? তাহলে আরও হিউজ পরিমাণে এনজাইম অগ্নাশয় থেকে আসে। তাহলে এই যে এনজাইম, হরমোন, এরা সবই কি প্রোটিন জাতীয়। তাহলে যকৃত বলো, অগ্নাশয় বলো, বা অন্যান্য যত অন্তঃক্ষরা গ্রন্থি বলো, ওই গ্রন্থিগুলোর মধ্যে থেকে কি হয়, এই প্রোটিন সংশ্লেষণ বেশি হওয়ার কারণে ওইগুলোয় তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি পাবা। তাহলে আমরা বেশি পাইলাম কোথায় বললাম। এখন কোথায় তাহলে পাবোই না একদম। তার মধ্যে একটা তো আমরা জানি যে মানুষের এই যে আরবিসি, লোহিত রক্তকণিকা কিন্তু কিছুই থাকে না বলতে গেলে ওইভাবে, হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য এইসব জিনিস কিছুই থাকে না। তাহলে আরবিসিতে আমরা পাবো না। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এটা আমরা মনে রাখবো, যে আমাদের যে স্পার্ম বা শুক্রাণু, এই স্পার্ম বা শুক্রাণুতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। এই স্পার্ম বা শুক্রাণুতে কিন্তু অনেক কিছুই থাকে, এই যে গলজি বডি বলো, তারপর মাইটোকন্ড্রিয়া, তারপর সেন্ট্রিওল, অন্যান্য যে স্ট্রাকচার থাকে, ম্যাক্সিমাম স্ট্রাকচারগুলোই শুক্রাণুতে পাওয়া যায়। কি কোনটা পাওয়া যায় না? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শুক্রাণুতে পাওয়া যায় না।
তো এই কথাটুকু বলার জন্য আমরা ভৌত গঠনে আগে যাই নাই, এখন আমরা ভৌত গঠনটা সম্পর্কে দেখব যে কি কি দেওয়া আছে। তো প্রথমত ছবির দিকে একটু তাকাও, সবাই একটু ছবির দিকে দেখো। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এই যে জালিকার মতো যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারে এই যে অলরেডি আমরা গলজি বোর্ডে যখন পড়ছি তখন বলছি এই যে লম্বা বা চ্যাপ্টা যে স্ট্রাকচারগুলো, এই চ্যাপ্টা স্ট্রাকচারগুলোকে বলা হয় সিস্টার্নি, তাই না? সিস্টার্নি চ্যাপ্টা স্ট্রাকচারগুলোকে বলা হয় সিস্টার্নি। এই সিস্টার্নির আরেকটা নাম আছে, একে তুমি ল্যামিলা বলতে পারো, ঠিক আছে? ল্যামিলার গঠন, তাই একে আমরা চাইলে ল্যামিলাও বলতে পারি। ল্যামিলা সিস্টার্নি যেটা একই, ল্যামিলা একই জিনিস, চ্যাপ্টা গঠনটাকে বলা হয় সিস্টার্নি। তারপর তোমাদের একটা কথা বলছিলাম আমরা, যেটা গলজি বডিতে ছিল যে ছোট ছোট যে গহ্বর ছিল ওইগুলোর কি বলতাম আমরা? ভেসিকল। এখানে ছোট ছোট গহ্বর থাকবে, ছবি তো ওইভাবে দেখতে পারতেছি না কোথাও, তাই আমরা আলাদাভাবে ওইভাবে অ্যাড করে দিলাম। তাহলে এই যে ছোট গহ্বর, এই ছোট গহ্বরগুলো বলতাম আমরা ভেসিকল। তাহলে ভেসিকল এখানে থাকবে, সিস্টার্নি এখানে থাকবে। আমরা তখন গলজি বডির সময় বলছি যে গলজি বডিতে একটা স্ট্রাকচার থাকে যেটাকে বলি আমরা ভ্যাকিউল। ওই ভ্যাকিউল কিন্তু এখানে থাকবে না, আমরা এখানে পাবো না। তাই আমি জাস্ট এমনি বলার জন্য বললাম আমরা এখানে সিস্টার্নি পাবো, ভেসিকলই পাবো, ভ্যাকিউল পাবো না। এটা ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা আমরা কোনটা পাবো না এখানে। আচ্ছা আমি কালার চেঞ্জ করে তোমাদের লিখে দিই। আমরা যেটা গলজি বডিতে যেটা ছিল ভ্যাকিউল, ভ্যাকিউল বা বড় যে গহ্বরগুলো ছিল ওই ভ্যাকিউলগুলো আমরা এখানে পাবো না। ওকে, আর তাহলে ভ্যাকুয়ালের পরিবর্তে আমরা এখানে কী পাবো? এই যে দেখো টিউবের মতো যে স্ট্রাকচারগুলো দেখতে আসো, এই যে দেখো এটা কিন্তু টিউবের মতো। এই সিস্টার্নির সাথে চ্যাপ্টা গঠন না কিন্তু, তাই না? টিউব, এই যে দেখো একদম টিউবের মতো দেখায় না? টিউবের মতো যে স্ট্রাকচারগুলো এইগুলোর বলা হয় টিউবেল। টিউবেল এইটি হলো যে আলাদা একটা ফিচার যেটা আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পাবো। এই টিউবেলগুলো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পাই কিন্তু ভ্যাকিউল পাই না। তাহলে ভ্যাকিউল হলো যে গলজি বডির বৈশিষ্ট্য, গলজি বডি, আর টিউবেল হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বৈশিষ্ট্য। কারণ এই দুইটা স্ট্রাকচার গলজি বডি আর এন্ডোপ্লাজম রেটিকুলাম কিন্তু দেখতে অনেকটা সেম, তাই না? তো তুমি পার্থক্য করতে পারো এইভাবে যে টিউবেলস থাকবে এন্ডোপ্লাজম রেটিকুলামে আর গলজি বডিতে কি থাকবে? ভ্যাকিউল থাকবে। তো ছবি থেকে এইটুকু জানলেই হবে। এবার আমরা আসলে টাইপসে আসি যে এন্ডোপ্লাজম রেটিকুলাম কয় ধরনের আছে। তো এটাও আমরা বলছিলাম তখন এন্ডোপ্লাজম রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম লাগানো থাকে তাহলে ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলবো আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি রাইবোজোম না থাকে তখন আমরা বলি স্মুথ, তাই না? মসৃণ থাকে তখন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাফকে বাংলায় বলা হয় অমসৃণ, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আর স্মুথকে এটা কি বলবো আমরা? মসৃণ, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে রাফ যেটা ওইটা কি থাকে? ওইটা থাকে রাইবোজোম, আমরা জানি। তা রাইবোজোমের যে কাজটা, কথাটা শোনো, রাইবোজোম যে কাজ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে রাফ অংশটা বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু সেম টু সেম কাজটা করবে, সচরাচর করে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে? অনেকটা গলজি বডির মতো কাজ করবে। যদি এটা যে গলজি বডির মতো দেখতে স্ট্রাকচার বিদায় এরকম তুমি মনে রাখতে পারো যে আচ্ছা যদি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম নাই তাহলে এর কাজ অনেকটা, এই ফাংশন অনেকটা গলজি বডির মতো হবে। তাইলে আমরা যখন কাজ করবো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তখন কিন্তু এই জায়গাটা আবারও আসবো, যে রাইবোজোম গলজি বডির এই যে কথাবার্তা বললাম এখানে আমরা আবারও ব্যাক করব। এখন আমাদের যেহেতু ভৌত গঠন দেখছি, রাসায়নিক গঠনটা একটু এর মাঝে দেখে ফেলি। এই এন্ডোপ্লাজম রেটিকুলাম দেখতে যেহেতু গলজি বডির মতো, তাহলে রাসায়নিক গঠনটা গলজি বডির মতোই হবে, তোমরা এইভাবে মনে রাখবা। গলজি বডির রাসায়নিক গঠন আমরা কিন্তু বলছিলাম যে অলরেডি গলজি বডিতে প্রোটিন থাকে সবচেয়ে বেশি, প্রোটিন থাকে 60%, 60% প্রোটিন থাকে। আর 40% কি থাকে? লিপিড থাকে, লিপিড 40%, সরি এখানে 6% হয়ে গেছে, হ্যাঁ লিপিড 40%, সেম টু সেম। তাহলে আমাদের এন্ডোপ্লাজম রেটিকুলামে প্রোটিন থাকবে 60, তোমাদের বইতে খুব সুন্দর রেঞ্জ দেওয়া আছে 60 থেকে 70%, আর লিপিড 30 থেকে 40%। তো তোমরা ওই 60-40টাই মনে রেখো। আর যেটা ইম্পর্টেন্ট জানতে হবে সেটা এন্ডোপ্লাজম রেটিকুলামের মধ্যে 15 ধরনের এনজাইম পাওয়া যায়, 15 ধরনের এনজাইম পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট, এটা জানবো তোমরা। তো এই 15 ধরনের এনজাইম এগুলোর নাম তো তোমার ওইভাবে জানতে হবে না, তাও যদি দু একটা তুমি জেনে রাখো খুব একটা অসুবিধা হবে না। তো এর মধ্যে তুমি এই যে এটিপিএসটা মনে রাখতে পারো যে এটিপিএস পাওয়া যায় এখানে, এটিপিএসটা কমন সব জায়গায় মোটামুটি পাওয়া যায়। তারপরে যে গ্লুকোজ 6 ফসফেটেসটা মনে রাখতে পারো যে গ্লুকোজ 6 ফসফেটেস এটিপিএস। তারপর এনএডিপি রিডাক্টেস খুব সময় থাকে এখানে, এনএডিপি রিডাক্টেস। এই যেগুলো কমন তোমরা জাস্ট ওইগুলোই মনে রাখো, আনকমনগুলো আমাদের দরকার নেই, এগুলো কমন তোমরা অন্যান্য চ্যাপ্টারগুলো স্পেশালি উদ্ভিদ সাহিত্যতে যখন পড়বো তখন এই এনজাইমগুলোর নামগুলো তোমরা পাবা না। তাহলে এটিপিএস, গ্লুকোজ 6 ফসফেটেস আর এনএডিপি রিডাক্টেস। আর এমনিতে কয় ধরনের এনজাইম পাওয়া যায় মোট এইটি তোমাদের জানতে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে মোট 15 ধরনের এনজাইম পাওয়া যায়।
এবার আসবো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজে। তো আমরা ওই যে টাইপসের মধ্যেই বলছি যে টাইপস থেকে কিন্তু কাজগুলো পড়ে ফেলবো। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেহেতু রাইবোজোম থাকে তাহলে কাজটা কি সিম্পল, যে এ প্রোটিন সিনথেসিস করবে। তাহলে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে কি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিনথেসিস করবে। তাহলে এ যদি প্রোটিন সিনথেসিস করে, তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী করবে, নন প্রোটিন সাবস্টেন্সগুলো সিনথেসিস করবে, যেগুলো প্রোটিন না, প্রোটিন ব্যতীত অন্যান্য যত কিছু আছে সবগুলো সিনথেসিস করবে। তার মধ্যে আমরা কী কী বলতে পারি নন প্রোটিন সাবস্টেন্সগুলোর মধ্যে, আমি একটু ডিফারেন্ট কালার নেই। তো এর মধ্যে যেহেতু নন প্রোটিন, কারা নন প্রোটিন হয়, লিপিডের নন প্রোটিন, তারা প্রোটিন না। তারপর তুমি গ্লাইকোজেন বলতে পারো, যেহেতু গ্লাইকোজেনও নন প্রোটিন, তাহলে এটা কি গ্লাইকোজেন সিনথেসিস করবে, লিপিড, গ্লাইকোজেন। তারপর স্টেরয়েড, স্টেরয়েড কি লিপিড জাতীয়, তাই না, স্টেরয়েড লিপিড। তারপর এরকম আরও কিছু স্ট্রাকচার আছে যেটা এই যে ভিটামিন, এই যে এগুলোও সিনথেসিস করে। তো এখন দুই একটা জিনিস তুমি অ্যাড করে নিতে পারো সাথে, একটা এর মধ্যে হলো যে হরমোন, কারণ হরমোন কিন্তু প্রোটিন সাবস্টেন্স, তাই না, হরমোন কিন্তু কিছু হরমোন কিন্তু স্টেরয়েড সাবস্টেন্স, এইটা একটু মনে রাখো তোমরা। হরমোন প্রোটিনও যেমন হয়, কিছু স্টেরয়েড থেকেও থাকে, স্টেরয়েড থেকেও হরমোন তৈরি হয়। যেমন আমাদের টেস্টোস্টেরন হরমোন কিন্তু স্টেরয়েড জাতীয়। তাহলে এই জন্য ওইখান থেকে তুমি মনে রাখতে পারো যে হরমোনও তৈরি করে কে, এই যে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই যে এইখানে আমরা প্রোটিন সিনথেসিস আর নন প্রোটিন সিনথেসিসের কথা বললাম, যে একটা করবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা করবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো আমি তোমাদের এইখান থেকে একটা কোশ্চেন দেই, দেখি তোমরা কেউ এইটার অ্যান্সার দিতে পারো কিনা। একটা কোশ্চেন দিই, কোশ্চেনটা হলো যে এরকম, যে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন তাহলে তৈরি করবে কে, গ্লাইকোপ্রোটিন, এই যে গ্লাইকোপ্রোটিন কে গঠন করবে, তাই না, করে কোনটি, ঠিক আছে। অপশন তোমাদের কাছে দুইটাই, দেন একটা অপশন যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা অপশন 2 নম্বর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো তোমাদের মাঝে কোনটা মনে হয় যে গ্লাইকোপ্রোটিন যদি থাকে, দেখো নামের শেষে গ্লাইকো আছে, তার মানে গ্লাইকোজেন, আবার প্রোটিনও আছে, প্রোটিন, তাইলে এই গ্লাইকোপ্রোটিনটা কে গঠন করবে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাকি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? তোমরা আশা করি এটার অ্যান্সার দিবা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেইন কাজ কিন্তু আমাদের বলা শেষ। এখন আমরা আনুষঙ্গিক দু একটা কাজ বলবো, এর জন্য আমি একটা পেজ নেই আলাদা। তো প্রথমত তোমরা একটু ওই যে আবারও আমি ব্যাক করি, তোমরা ছবিটার দিকে তাকাও। দেখো ছবিটার দিকে তাকাইলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে ছবিটা, এই ছবিটার দিকে তাকাইলে তোমাদের কিন্তু একটা জিনিস মনে হবে যে এ কিন্তু জালের মতো ছড়াই থাকে। তো জালের মতো ছড়াই থাকার কারণে এ কী করে, আমাদের যে সাইটোপ্লাজম আছে সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করতে পারে, তাই না। কারণ কোষের মধ্যে এ একটা দেখা যায় ভালো একটা কাঠামোর মতো থাকে, ঠিক আছে, একটা ধরো স্ট্রাকচার, যে স্ট্রাকচার জালের মতো সমগ্র কোষে ছড়াই ছিটিয়ে থাকে, সমগ্র কোষে না থাকলেও কিন্তু মোটামুটি জালের মতো বিস্তৃত থাকায় সে কী করে, সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করে। তাহলে এইটাও কিন্তু একটা এন্ডোপ্লাজম রেটিকুলামের কাজ। তা আমরা এই কাজটাকে একটু ভালোভাবে বলতে পারি এইভাবে, যে সে কী করে, আন্তঃকোষীয় অবলম্বন কাঠামো কোষের মধ্যে, আন্তঃকোষীয় অবলম্বন কাঠামো হিসেবে সে কাজ করে। আন্তঃকোষীয় অবলম্বন কাঠামো, এটাকে ইংরেজিতে একটা ওয়ার্ড আছে, আমি একটু একবার লিখে দেই। এই যে ইন্ট্রাসেলুলার সাপোর্টিং ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে এই আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইটা আমি আরেকটু বলি তোমাদের, দেখো তোমাদের ছবিটা থেকে যাদের একটু মনে রাখতে এটা কষ্ট হবে তাদের জন্য আমি আবারও ছবিটায় যাই। এই যে, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। তোমরা এই যে এখানে যেটা দেখতে পারতেছি যে টিউবুল দেখতে পারতেছো না, নলাকার যে স্ট্রাকচার, এই টিউবুলগুলো তো ভালোই লম্বা সম্ভব হয়। তো এরা কি করে, এক কোষ থেকে পাশাপাশি আরেকটা কোষে পাস করতে পারে এই টিউবুলগুলো, নলাকৃতির এই টিউবুলগুলো। তার মানে দুইটা, এই ধরো এখানে একটা কোষ আছে, এটা তো এই কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পাশে যখন আরেকটা কোষ পাবা, এই টিউবুলগুলো এই কোষ থেকে ক্রস করে এইখানে অন্য পাশে একটা কোষে চলে যেতে পারে, ঠিক আছে। তাহলে যদি চলে যায় সেই টিউবুলসগুলো, তখন আমরা এটা কি বলতে পারি, যে দুইটা উদ্ভিদ কোষ বা দুইটা কোষের মধ্যে সে কী করতে পারে, সংযোগ রক্ষা করতে পারে। তো যেহেতু দুইটা কোষের মধ্যে সে সংযোগ রক্ষা করে, আর এই যে এটা টিউবুলস, তখন এই টিউবুলসটাকে বলা হয় ডেজমো টিউবুলস। আমি একটু লিখি এখানে, আচ্ছা ওই আমরা পরের পেজ যেখানে ছিলাম ওইখানে লিখি, যে এই যে ইন্ট্রাসেলুলার, ইন্ট্রা মানে কি, দুইটা সেলের মাঝখানে, তাই দুইটা সেলের মাঝখানে সাপোর্টিং ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করতে পারে। কীভাবে কাজ করতে পারে, কারণ সে কি, সে হলো যে ডেজমো টিউবুল গঠন করে, ডেজমো টিউবুল গঠন করে।
ডেসমোজোম কিন্তু আমরা অলরেডি বলছিলাম তোমাদের, যখন আমরা কোষঝিল্লি পড়াইছি তখন ডেসমোজোম সম্পর্কে বলছি যে কোষঝিল্লি একটা রূপ ডেসমোজোম। ওই ডেসমোজোম বা কোষঝিল্লির রূপটা ওইটি টিউবুলের সাথে অ্যাড হয়ে ডেসমোটিবিউল গঠন করে, যার কারণে দেখা যায় দুইটা কোষের মধ্যে কিন্তু একটা ভালো কাঠামো দাঁড় করানো যায়। আমরা এটাকে প্রোটোপ্লাজমের কাঠামো বলতে পারি বা আন্তঃকোষীয় অবলম্বন কাঠামো বলতে পারি। তাইলে এইখান থেকে কিন্তু আরও একটা কাজ আমরা অ্যাড করতে পারি যে দেখো দুইটা কোষের মধ্যে যদি সে সাপোর্ট দাঁড়া করাইতে পারে বা এই ডেসমোটিউবুল যদি একটা কোষ থেকে একটা কোষে পাস করতে পারে, তখন কি আমরা এক কোষ থেকে জিনিসপাতিকে আর একটা কোষেও আমরা পাস করতে পারবো। তাইলে এই যে এইখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি যে ইন্ট্রাসেলুলার সার্কুলেটিং সিস্টেম, ইন্ট্রাসেলুলার সার্কুলেটরি বা পরিবহনতন্ত্র। সার্কুলেটরি সিস্টেম মানে কি? পরিবহনতন্ত্র, সার্কুলেটরি সিস্টেমস। তাহলে এই যে ইন্ট্রাসেলুলার সার্কুলেটরি সিস্টেম বা আন্তঃকোষীয় যে পরিবহন তন্ত্র, এই পরিবহন তন্ত্রটাকে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আন্তঃকোষীয় পরিবহন তন্ত্র। তো এগুলো আমরা বললাম যে আনুষঙ্গিক কাজ, তোমাদের ওই কাজগুলোই মেইন মনে রাখতে হবে। যেটা এটা তোমরা এগুলো জাস্ট এমনি বলতেছি, যদি মনে থাকে তো আলহামদুলিল্লাহ, আর মনে না রাখলেও খুব বেশি আমাদের ইম্পর্টেন্ট না। আর দু একটা কথা তোমাদের বইতে বলা আছে, এটাও জাস্ট এইখান থেকে আমরা যে ছবিটা আবার আসি, ছবিটা আসলে তোমরা বুঝবা। দেখো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি রাইবোজোম আছে না, দেখতে পারতেছো, তারা রাইবোজোম থাকে, তারপর রাইবোজোমের মতো আরেকটা স্ট্রাকচার থাকে গ্লাইঅক্সিসোম। তো সেম রাইবোজোম গ্লাইঅক্সিজমের ধারক হিসেবে কাজ করবে এরা, তাই না? তাহলে এর একটা পয়েন্ট মাথায় রাখো তোমরা, কি বললাম আমরা, যে রাইবোজোম আর গ্লাইঅক্সিজম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ধারণ করে, তাহলে এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই রাইবোজোম আর গ্লাইঅক্সিজমের ধারক হবে। তারপর যেহেতু এই যে দেখো লিপিড জাতীয় জিনিসপাতি তৈরি করতেছে, আবার অন্যদিকে প্রোটিন জাতীয় জিনিসও তৈরি করতেছে, তো এই জন্য আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলতে পারি লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক। খেয়াল করো গলজি বডি কিন্তু শুধুমাত্র নন প্রোটিন সাবস্টেন্স তৈরি করতে পারছে, গলজি বডি, সে কিন্তু প্রোটিনের সাথে তার কোনো সম্পর্ক নাই। রাইবোজোম শুধুমাত্র কি পারছে? প্রোটিন তৈরি করতে পারছে। কোনো স্ট্রাকচার কিন্তু প্রোটিন লিপিড বা একসাথে তৈরি করতে পারে নাই, পারছে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই জন্য আমরা বলতে পারি এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কি লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক। তাহলে এই দুইটা আমি তোমাদের এখানে তুলে দিতেছি, এই যে লিখে দিলাম। তাহলে এই গেল অ্যাডিশনাল কাজ বাস, আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনসগুলো পড়তেছিলাম। তো যা যা বলছি তোমাদের ওইগুলো মনে রাখলেই হবে, যে লিপিড ও প্রোটিনের অন্তর্বাহক হিসেবে কাজ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আবার রাইবোজোম ও গ্লাইঅক্সিজম ধারণ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বাকিগুলো অলরেডি আমাদের বলা শেষ। মেডিকেল অ্যাডমিশনের জন্য মাইটোকন্ড্রিয়া টপিক্সটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো দেখো মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়ার মাইটো আর একটা হলো যে কন্ড্রিয়া, তো আমরা যদি একসাথে বলি মাইটোকন্ড্রিয়া। তো এই মাইট্রো মানে থ্রেড বা সুতা, থ্রেড বা আমরা বাংলায় বলবো কি সুতা। আর এই যে কন্ড্রিয়ন থেকে আসছে ওয়ার্ডটা, এই কন্ড্রিয়া মানে দানা বা গ্রেন বা দানা। তো এটার নামটা কেন এরকম হইলো? এই উপর থেকে একটা কোষকে তুমি যদি উপর থেকে পর্যালোচনা করো তাহলে দেখবা যে মাইটোকন্ড্রিয়া তখন একটু আকৃতিতে ছোট মনে হয় তুলনামূলক, তখন ওটা দানাদার মনে হয় উপর থেকে। একটা কোষকে আমরা যখন উপর থেকে দেখবো তখন মাইটোকন্ড্রিয়াকে দানাদার মনে হবে। তো ওইখান থেকে নাম আসছে কন্ড্রিয়া। আর থ্রেড কেন? মাইটোকন্ড্রিয়া কিন্তু সুতাকৃতির হয়, থ্রেডের মতো হইতে পারে। তো এখান থেকে তোমরা একটা ব্যাপার মনে রাখবা যে মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন আকৃতি, যেমন তোমাদের দেখো আমি কিন্তু পাশে একটা ছবি অ্যাড করে দিছি, যে কেরিটো দেওয়া আছে। তো এই ছবিতে কিন্তু দেখলে মনে হতে পারে মাইটোকন্ড্রিয়া, অনেকে বলতে পারে বৃত্তাকার, কেউ বলতে পারে দণ্ডাকার। তো এইখান থেকে তুমি এক্সট্রা যেটা মনে রাখবা যে মাইটোকন্ড্রিয়া সুতাকৃত হয়। তাহলে এটা গেল মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া চ্যাপ্টারের প্রথমেই আমাদের যেখানে ঝামেলা হয় সেখানে কিছু ব্যাপার হলো যে বিজ্ঞানের নাম দেওয়া আছে অনেকগুলা। তো ওই বিজ্ঞানের নামগুলো তোমাদের ইন্টার লেভেলে কিন্তু অত বেশি গুরুত্বপূর্ণ না, বাট অ্যাডমিশনে যখন যাবা তখন এইগুলো তোমাকে জানতে হবে। এক্সট্রা কনফিডেন্স বুস্ট আপ করবে যখন তুমি এরকম বিজ্ঞানের নামগুলো তুমি বলতে পারবা, বা এক্সামে আসলে যদি কোনো কারণ আসে তুমি যেন এটা অ্যান্সার করতে পারো। তো প্রথমে মাইটোকন্ড্রিয়া আমরা শুরু করব বিভিন্ন বিজ্ঞানের নাম। তার থেকে প্রথম যে নামটা, এইটা হলো যে কলিকারের এই যে কার আছে, এই কার থেকে মনে রাখবা এ কি করে? মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে, জাস্ট মনে রাখার জন্য আমরা বলতেছি। এই আবিষ্কারেরও কার আছে, কলিকারেরও কার আছে। বা আরেকবার মনে রাখতে পারো, দেখো এই মাইটোকন্ড্রিয়ার কিন্তু নামের শেষে রিয়া আছে। রিয়া একটা কি মেন নাম? তো এখান থেকে আমরা আর একটা মেন নাম নিব এই চ্যাপ্টারের বিজ্ঞানের শুরুর দিক থেকে, ঠিক আছে? এই চ্যাপ্টারের বিজ্ঞানের নাম পড়বো, এখানে যেহেতু একটা মেন নাম আছে তো আমরা একটা মেন নাম দিয়ে শুরু করবো। কলিক একটা মেন নাম। যাই হোক, তুমি যেভাবে পারো, তোমার আলটিমেটলি টার্গেট হচ্ছে তোমার মনে রাখতে হবে এটা। তাহলে কলিকার গেল।
এরপর এই কলিকারের পর, কলিকার তো আবিষ্কার করছে, এখন আবিষ্কার করার পর এর যে নাম দিবে, তো নাম দেওয়ার জন্য প্রথমে দেখা যায় একটা বিজ্ঞানী আছে, সে হলো যে বিজ্ঞানীর নাম হলো ফ্লেমিং। ফ্লেমিংয়ে মানে ডাবল এম নাই, যাই হোক ফ্লেমিং। তো ফ্লেমিং প্রথমে এই যে সুতার কথা বললাম না, এই যে প্রথমে সে মাইটোকন্ড্রিয়ার সুতাকৃতির অবস্থা দেখছে। তো সুতাকৃতি আমরা কি বলি, ফিলামেন্ট বলি না, ফিলামেন্ট বা ফিলা বলা হয়, ফিলামেন্ট বলি আমরা। ফিলামেন্ট মানে কি, সুতার মতো দেখতে। তো ওই ফিলামেন্টের মেন তো আর বলে নাই, মেনটা বাদ হবে, তাহলে শুধু এই মাইটোকন্ড্রিয়ার নাম দিচ্ছে তখন ফিলা। তো এইটা মনে রাখবে এইভাবে যে ফ্লেমিংয়ের এফ দিয়ে ফিলা, তাই না, ফ্লেমিং ফিলা নামকরণ করে, তাহলে এই ফিলা কি একটা নামকরণ। এখন আমি একটা বান্দা, ধর আমি ফ্লেমিং, আমি একটা মাইটোকন্ড্রিয়ার নাম দিলাম, ফিলা দিলাম। এখন হঠাৎ করে আমার নামটা যদি কেউ এসে চেঞ্জ করে দেয়, ঠিক আছে, ধরো ফিলা নাম দিল না, হঠাৎ করে সে চেঞ্জ করে বললো যে এটা না, এটা আমি নাম দিব বায়োপ্লাস্ট। তো যে আমার নামটা চেঞ্জ করে দেবো তাকে আমি কি বলবো, অল্টম্যান। কেন বলবো, কারণ সে আমার নামটা অল্টার করে দিছে না, তার কাজটা কি, অল্টার করে দেওয়া। যেমন স্পাইডারম্যান, স্পাইডারম্যানের কাজ কি, যে থ্রেডগুলো বের করা, এই যে, তো সে থ্রেড বের করে তাই স্পাইডারম্যান। আর এ অন্য মানুষের দেওয়ার নাম চেঞ্জ করে দেয়, তাই এর নাম কি, অল্টম্যান। তো এইবার মনে রাখবা যে অল্টম্যান কি করছে, ফিলেমিংয়ে দেওয়া ফিলার নামটা সে চেঞ্জ করে দিছে, দিয়ে নাম রাখছে কি, বায়োপ্লাস্ট। এই জন্য এই বিজ্ঞানের নাম আমরা কীভাবে মনে রাখবো, আমরা মনে রাখবো অল্টম্যান দিয়ে। তাহলে বায়োপ্লাস্ট নামকরণ কে করে, বায়োপ্লাস্ট নামকরণ করে অল্টম্যান। এরপর আসো যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে নামটা, এটা হলো যে বেন্ডা, এই চ্যাপ্টারে যে মাইটোকন্ড্রিয়ার নাম, ফিলা নাম দিল একজন ফিলামেন্ট, বায়োপ্লাস্ট নাম দিল আরেকজন অল্টম্যান, তাহলে মাইটোকন্ড্রিয়ার নামটা কে দেয়, মাইটোকন্ড্রিয়ার নাম দেয় বেন্ডা। মাইটোকন্ড্রিয়া, বেন্ডার নাম তোমাদের 9-10 থেকে শোনার কথা, বেন্ডা নামটা খুব কমন। এই চ্যাপ্টারে এই দুইটা নাম তুমি আলাদাভাবে মনে রাখবা। একটা হলো যে বেন্ডা, মাইটোকন্ড্রিয়ার নামকরণ করে কে, বেন্ডা। আর আবিষ্কারক কলিকার, তো আবিষ্কারক কলিকার তো বলছি মনে রাখতে হবে, আর বেন্ডা সবচেয়ে বেশি আসে, বেন্ডা মনে রাখতেই হবে, যে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করে কে, বেন্ডা। এইখান থেকে তোমাদের জন্য আমি একটা আমার পার্সোনাল তথ্য শেয়ার করি। সেটা হলো কি, যে বেন্ডা আর এই যে নামের শেষে রিয়া, এইখান থেকে আমার উপজেলার নাম, আমার উপজেলার নাম হলো যে ভান্ডারিয়া। তোমরা যারা যাবা কখনো যদি যাও, ভান্ডারিয়া হলো যে পিরোজপুর জেলার একটা উপজেলা, তো তোমরা অবশ্যই যাবা আমার উপজেলা, যদি কখনো যাওয়া হয় তাহলে তোমাদের দাওয়াত রইল আর কি। তো যাই হোক, তুমি মনে রাখো যে বেন্ডা যেভাবে মনে রাখো, আমার জাস্ট আমি এইভাবে মনে রাখতাম, যেহেতু আমার উপজেলার নাম তুমি মনে রাখবে না, তারপরে তোমার বেন্ডার নাম মনে রাখতে হবে। এই তো গেল মানুষের দেওয়ার নাম, মাইটোকন্ড্রিয়া। তো নামগুলো আমরা বললাম, নামকরণ কিভাবে কি হলো। আরেকটা নাম আছে যেটা তার কাছ থেকে আমরা পাই, আমরা মাইটোকন্ড্রিয়া যদি শুনি তখনই দেখা যায় বলি পাওয়ার হাউস, তাই না, যেটাই মাইটোকন্ড্রিয়া ওইটাই কি, পাওয়ার হাউস। এটা কি আমাদের কাজের ভিত্তিতে দেওয়া নাম, পাওয়ার হাউস বা শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। তো এখান থেকে আমরা কাজও কিছুটা আইডিয়া করতে পারি, আমরা সামনে দেখবো এগুলা। এবার আমরা সবগুলো অঙ্গাণুর মতো মাইটোকন্ড্রিয়ার বেলায়ও প্রথমে ছবি দেখবো, ছবি দেখে যা যা শিখবো ওইগুলা ভৌত গঠনের মধ্যে আমরা বলে দিব, এরপর রাসায়নিক গঠনটা আমরা কষ্ট করে মনে রাখবো। তো ছবিতে দেখো, আমি হাইলাইটার নেই এখানে, কি আছে বাইরে থেকে, আমরা একদম বাইরে থেকে ভিতরে আসি। বাইরে যদি দেখো, এই যে এখানে একটা মেমব্রেন আছে, এই যে এই মেমব্রেন, এই মেমব্রেনটা কি বলবো আমরা, আউটার মেমব্রেন। আর এই ভিতরে আরেকটা মেমব্রেন আছে, এইটা ইম্পর্টেন্ট, এই যে দেখতেছো, এই যে প্যাচ খাওয়ানো, এই মেমব্রেনটাকে বলা ইনার মেমব্রেন। তাহলে আবরণীর কথা যদি বলি, এই দুইটা মেমব্রেন মানে কি, আবরণী। তাহলে মাইটোকন্ড্রিয়ার আবরণী কয়টা, আবরণী দুইটা, আবরণী দুইটা। একটা হলো যে আউটার মেমব্রেন বা বহিস্থ আবরণী, আর একটা ইনার মেমব্রেন বা অন্তস্থ আবরণী। গেল, তাহলে আবরণী সম্পর্কে গেল। এখন এইখান থেকে যেটা জানবা, এই যে ইনার মেমব্রেন, এই ইনার মেমব্রেনটা দেখো, এই যে বিভিন্নভাবে ভাঁজ হয়ে আছে না, ভাঁজ হয়ে একটা স্ট্রাকচার গঠন করে। এই যে ভাঁজ হওয়া যে অংশগুলো, এটাকে বলা হয় ক্রিস্টি। লেখা আছে এই যে এখানে, এই যে দেখো ভাঁজ হওয়া যে অংশ, যেখান থেকে ভাঁজ হয়েছে, এটা কি বলা হয়, এটা ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় ক্রিস্টি। ঠিক আছে, তাহলে ভাঁজগুলো বলবো ক্রিস্টি। তাহলে এটা আমাদের ইনার মেমব্রেন একটা পার্টস আমরা বলতে পারি। ক্রিস্টি গেল, তাহলে আবরণী গেল। আবরণীর পর হলো যে প্রকোষ্ঠ। তো প্রকোষ্ঠ এখানে দেখো লেখা আছে, ছবিতে তাকাও, এই যে প্রকোষ্ঠ তো এবার বলা নাই, এই যে বাইরের যে আবরণী, তাই না, আউটার মেমব্রেন, এইটা কি বাইরের আবরণী, আর এইটা কি ভিতরের আবরণী। এর মাঝখানে দেখো গ্যাপ আছে না, এই যে জায়গাটা, এই গ্যাপটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস, ইন্টার মেমব্রেন স্পেস, বা আমরা যদি বাংলায় বলি তাহলে বলবো প্রকোষ্ঠ, সহজ কথা। ইন্টার মেমব্রেন স্পেস বা এটাকে বলা হয় প্রকোষ্ঠ, এটাকে ইন্টার মেমব্রেন স্পেসও বলা হয়। ঠিক আছে, ইন্টার মেমব্রেন স্পেস বা প্রকোষ্ঠ, বা এটাকে দেখা যায় বহিস্থ কক্ষ বলা আছে তোমাদের বইতে। তো আমরা ইন্টার মেমব্রেন স্পেস চিনলাম, কিন্তু যে দুই মেমব্রেনের মাঝখানে, দুই মাঝখানে মানে কি, ইন্টার
দুই মেমব্রেনের মাঝখানে হলে কি মেমব্রেন, তাহলে ইন্টার মেমব্রেন স্পেস। এখন দুই মেমব্রেনের মাঝখানে তো গেল, আর এই যে ইনার মেমব্রেন, যেটা ইনার মেমব্রেনের মাঝখানে যেসব পথসমূহ আছে ওই সব পথসমূহকে একত্রে বলা হয় ম্যাট্রিক্স। যেসব ধাত্র পদার্থ আছে ওইগুলো একত্রে বলা হয় ম্যাট্রিক্স। তাহলে বাইরের দিকে এই যে গ্যাপটা এটাকে বলবো আমরা ইন্টার মেমব্রেন স্পেস, আর ভিতরে এই যে জায়গাটা, এই যে যতটুকু জায়গা আছে এরিয়া, এখানে যত পথসমূহ থাকে সবগুলো একত্রে আমরা কি বলি, আমরা বলি ম্যাট্রিক্স একসাথে। তাহলে এই ম্যাট্রিক্স এখন কী কী পাই আমরা, এটা একটু খেয়াল করো। তো প্রথমে আসো যে এই যে গোলাকার যে এইটা দেখতে পারতেছো, যেটার নাম দেওয়া হয়েছে এখানে গ্র্যানিউল, তাই না, গ্র্যানিউল দেওয়া হয়েছে। তো এই যে গ্র্যানিউলগুলো মূলত এগুলাকে বলা হয় এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস। এইটার কিন্তু আগে পূর্বে একে অক্সিসোম বলা হতো। এটা আমরা যখন আমরা 9 10 ছিলাম তখন আমরা অক্সিসোমে বলতাম, তবে এখন বলা হয় না, এখন এটিপি সিনথেসিসে বলা হয়। তা আমরা কি বললাম, পূর্বে একে অক্সিসোম বলা হতো, অক্সিসোম বা অক্সিসোম, ঠিক আছে, মনে রাখবা এটা। তাহলে এটার কিন্তু তোমরা যে নাম থেকে বুঝতে পারবা যে এটিপি সিনথেসিস মানে কি, এটা এখানে এটিপি তৈরি হয়। আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় এই জন্যই, কারণ এখানে কি এটিপি তৈরি হয়। তাহলে এই যে গ্রানিউলগুলো এখানে কি এটিপি সিনথেসিস হয়, তৈরি হয়। আর ছবিতে আরেকটা স্ট্রাকচার তোমরা দেখতে পারতেছো কিনা জানি না, ছোট করে দেওয়া আছে, এই যে সুতার মতো দেখতে পারতেছো, এই যে এটা তো জানো তোমরা, এরকম সুতার মতো স্ট্রাকচার, এইগুলো আমরা কি বলি, আমরা বলি ডিএনএ। এই যে এখানে বলা আছে ডিএনএ। তাহলে এইটা এই জন্য ইম্পর্টেন্ট যে মাইটোকন্ড্রিয়া কিন্তু ডিএনএ পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ পাওয়া যায়। ইভেন এই ডিএনএটা দেখতে যদি সুতার মতো, কিন্তু তোমাদের বইতে বলা আছে বৃত্তাকার, বুঝছো, যে মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ পাওয়া যায় ওইটা কি বৃত্তাকার ডিএনএ। আর ওই বৃত্তাকার ডিএনএ কিন্তু আদিকোষের বৈশিষ্ট্য। তাহলে এখানে রাইবোজোম কি হবে, এখানে রাইবোজোম হবে 70S। এগুলো কিন্তু আমরা শুরুতে এই চ্যাপ্টার শুরুতে আলোচনা করছি যে আদিকোষের ডিএনএ কি কেমন বৃত্তাকার হয়, আর বৃত্তাকার আদিকোষের রাইবোজোম কি রকম হয়, 70S হয়। ওই যে ওই সাইডে তোমাদের রাইবোজোম বলে দিছে, এই যে এখানে রাইবোজোম বলে দিচ্ছে, ওই ছোটো ছোটো দানাদার, ছবিতে ওইভাবে হয়তো দেখতে পাবে না। তাহলে এই তো মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার। আমি আবার একটু বলি। তো প্রথম মনে রাখবো তোমরা আবরণীর দুইটা আছে, একটা হলো যে বহিস্থ আবরণী, একটা হলো যে অন্তস্থ আবরণী। দুই আবরণীর মাঝখানে জায়গাকে বলবো আমরা ইন্টারমেমব্রেন স্পেস, বা বাংলায় বলা হয় কি প্রকোষ্ঠ বা বহিস্থ কক্ষ। আর এই যে ভিতরে ইনার মেমব্রেনের ভিতরে যে জায়গাটা, ওইটাকে আমরা কি বললাম, ম্যাট্রিক্স, তাই না, ম্যাট্রিক্স বললাম। ম্যাট্রিক্সের মধ্যে আমরা দেখলাম গ্রানিউলস পাওয়া যায়, যেটাকে আগে অক্সিসোম বলা হতো, বা আমরা বর্তমানে এটিপি সিনথেসিস হিসেবে জানি। আর এখানে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অবস্থিত, ইটিএস, এই যে এই জায়গাটায়। তো ওটা আমরা এগুলো পরের চ্যাপ্টারে পড়া, এই যে উদ্ভিদ সাহিত্য চ্যাপ্টারে তোমরা বিস্তারিত জানবা। এখন জাস্ট মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচার সম্পর্কে আমরা কথা বলি। আর এই যে ডিএনএ বললাম, ডিএনএ পাওয়া যায়, তো মনে রাখবা যে মাইটোকন্ড্রিয়ার কিন্তু নিজস্ব ডিএনএ আরএনএ থাকে। আর এইখান থেকে এক্সট্রা যদি আমি বলি, তাহলে এই ডিএনএ কিন্তু শুধুমাত্র আমরা জানি কি, আমরা জানি ডিএনএ পাওয়া যায় নিউক্লিয়াসে, শুধুমাত্র নিউক্লিয়াসে পাওয়া যায় এমন না, নিউক্লিয়াসের বাইরেই তো আমরা দেখলাম মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। তারপর ওই যে তোমাদের প্লাস্টিড পর্ব সামনে, ওই প্লাস্টিডে পাওয়া যায়, তারপর সাইটোপ্লাজমে পাওয়া যায়, ঠিক আছে। তো এই যে তিনটা জায়গায় পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াসে পাওয়া যায় তা তো আমরা জানি, আমরা নিউক্লিয়াসের বাইরে কথা বলতেছি। তো এগুলো তোমরা এক্সট্রা একটু মনে রাখবা। আসো এবার আমরা মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনটা দেখব। তো অলরেডি এর আগে যত অঙ্গাণু পড়ছি তার মধ্যে শুধু তোমরা জানো যে রাইবোজোমে কিন্তু রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে প্রোটিনের পাশাপাশি, তাই না। আর এছাড়া আমাদের যে গলজি বডি ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, সব কিছুতে প্রোটিনের পাশাপাশি ছিল লিপিড। প্রোটিনই বেশি থাকে 60%-এর মতো। মাইটোকন্ড্রিয়া সেম টু সেম, প্রোটিনই থাকবে ম্যাক্সিমাম পোর্শন, আর প্রোটিনের পাশাপাশি লিপিড থাকবে। তো আমরা যদি একটা জায়গা নেই, ধরো এখানে আমি রাসায়নিক গঠন যদি লিখি, রাসায়নিক গঠন, তো সবার আগে আমরা কি বলবো, যে প্রোটিন থাকে, প্রোটিন। এটা 60 মতো, তোমাদের বইতে খুব সম্ভবত 65% দেয়া আছে। যাও, এরপর বলছে আমরা কি থাকে, লিপিড থাকে। তো তোমরা মনে রাখবা লিপিড বলতে মেইনলি এখানে ফসফোলিপিড থাকবে, ফসফোলিপিড। এখন যেহেতু ফসফোলিপিড বলছি, দেখো ফসফোলিপিড আমরা যখন পড়ছিলাম, ওই যে সেল মেমব্রেন পড়ছিলাম, তখন বলছিলাম না যে ফসফোলিপিডের মধ্যে মেইন কি, ওই যে ফসফাটাইলার কোলিন, তারপর লেসিথিন, সেফালিন থাকে। তো ফসফোলিপিডের মধ্যে কিন্তু লেসিথিন আর সেফালিন এইটা এখানে পাবা, এই যে আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে লেসিথিন পাবা, সেফালিন পাবা, ঠিক আছে। আর এমনি মেইনলি লিপিডটা কী পাবো, ফসফোলিপিড হিসেবে থাকবে। এছাড়া তোমাদের গ্লিসারডিহাইড থাকতে পারে। তারপর অন্যান্য যেমন লিপিডের মধ্যে কিন্তু আরও অনেক ভাগ আছে। তোমাদের এই যে কোষ শ্বসন চ্যাপ্টারে যখন লিপিড পড়বা তখন কিন্তু বিস্তারিত জানবা, যেমন ক্যারোটিনয়েড, এটাও কিন্তু এক ধরনের লিপিড, ফ্যাটি অ্যাসিড লিপিড। তাহলে ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, ক্যারোটিনয়েড থাকতে পারে, তারপর গ্লিসারডিহাইড থাকতে পারে। তো এইগুলো আনুষঙ্গিক, এগুলো আমাদের দরকার নেই। তারপর কোলেস্ট্রল থাকতে পারে।
তোমরা জাস্ট মনে রাখবে এটাও কি প্রোটিন আর লিপিড দ্বারা তৈরি। আর এটা মনে রাখা খুব বেশি কঠিন না। তোমরা দেখো মেমব্রেন আছে কিন্তু, তাই না, ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, এতগুলো মেমব্রেন আছে। মেমব্রেনগুলো সাধারণত কেমন, লিপোপ্রোটিন দ্বারা তৈরি। তাহলে এখানেও কি লিপিড আর প্রোটিনই থাকবে ম্যাক্সিমাম। তো আশা করি এইখানে এইটুকু বুঝতে পারছো তোমরা। মনে রাখার জন্য যতটুকু লাগে তার মধ্যে তোমরা এই প্রোটিনটা একটু মনে রাখো যে 65% প্রোটিন, আর লিপিড থাকে। লিপিডের মধ্যে মেনলি কেমন লিপিড, মেনলি থাকে ফসফোলিপিড, এইটুকু। আর এখন আমরা আসি, এর সাথে সাথে বলা আছে যে এখানে কিন্তু কতগুলো ভিটামিন থাকে। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনের মধ্যে কিছু ভিটামিনস পাবা, আমরা এই সাইডে লিখি। তো এই যে কয়টা ভিটামিন থাকে এটা মনে রাখবো একটা সংখ্যার মাধ্যমে, এইভাবে যে ধরো আমি কি করলাম যে 5 6 একসাথে লিখলাম। তো 6-এর দ্বিগুণ কত, 12, 12 আগে আবার 11 লিখলাম, 5 6 11 12, জাস্ট এই সংখ্যা, 4টা সংখ্যা দিয়ে তুমি ভিটামিনস মনে রাখবা। তো প্রথমে আসো যে এই যে 5 আর 11তে, 5 আর 11, তো 5 মানে অ্যালফাবেটিক্যালি 5 নাম্বার। 5 নাম্বার অ্যালফাবেট কোনটা, ইংরেজিতে ভিটামিন ই। তাহলে ভিটামিন ই তুমি এখানে পাবা। 11 যদি বলি 11 নাম্বার কোনটা, 11 নাম্বার ভিটামিন কে। তাহলে ভিটামিন ই পাবা আর ভিটামিন কে পাবা। যারা যারা কাউন্ট করতেছো যে কি 11 নাম্বার কিনা, তারা একটু পরে কাউন্ট করো। আমরা এই যে 6 আর 12টা বলি, তো 6 নাম্বার এফ নামে তো কোনো ভিটামিন নাই, তো 6 নাম্বারটা মনে রাখবো ভিটামিন বি এর যে আছে না 6 নাম্বার B6 ওইটা। আবার 12 নাম্বারও সেম টু সেম, 12 নাম্বারে এই যে আই যে কের পর কি, কের পর এল হয়, তো এল দিয়ে তো কোনো ভিটামিন নাই, তাহলে এটাকে হবে B12। তাহলে এখানে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোন কোন ভিটামিন পাই, ভিটামিন ই পাই, ভিটামিন কে পাই, আর ভিটামিন B6 আর ভিটামিন B12 পাই আমরা। এরপরে আসো, এবার যদি আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পর্কে বলি, তো ওই যে উপরে লেখা আছে মাইটোকন্ড্রিয়া কি বলা হয়, পাওয়ার হাউস। কারণ কি, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে। তো শক্তি উৎপন্ন করে আমরা এরকম প্রসেস কোথায় শিখছি, আমরা শিখছি যে রেসপিরেশন, শ্বসন ছিল না তোমাদের 9 10 শ্বসন ছিল, যে তোমরা পড়তা গ্লাইকোলাইসিস, তারপর ক্রেবস চক্র, এই সব কিন্তু 9 10 থেকে ছিল। এখন তখন তোমরা জানো যে গ্লাইকোলাইসিস বা প্রথম স্টেপটা শ্বসনের, এটা কিন্তু হয় সাইটোপ্লাজমে। এছাড়া বাকি যত স্টেপ আছে সবগুলো কোথায় হয়, মাইটোকন্ড্রিয়া হয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে তুমি এগুলো বলতে পারবা যে শ্বসনের যে বিভিন্ন পর্যায়ে, ক্রেবস চক্র, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এরপর এক্সট্রা মনে রাখবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এগুলো কোথায় হয়, সবই মাইটোকন্ড্রিয়া হয়। তারপর এই যে আরও এইখানে এই শ্বসনের জন্য এইখানে কিন্তু হিউজ পরিমাণে এনজাইম কোএনজাইম লাগে, তাই না। তাহলে মাইটোকন্ড্রিয়াই কিন্তু এইগুলো সাপ্লাই দেয়। তাহলে শ্বসনের জন্য প্রয়োজনীয় যত এনজাইম আছে, কোএনজাইম আছে, মোটামুটি মাইটোকন্ড্রিয়া কিন্তু 100 মতো এনজাইম আছে। এই যে মাইটোকন্ড্রিয়া, ওইখান থেকে মনে রাখবো যে মাইটোকন্ড্রিয়াতে দেখা যায় অনেক এনজাইম দরকার হয় না, কারণ এই শ্বসনে কিন্তু অনেক ধরনের এনজাইম দরকার হয়। তো এই জন্য মাইটোকন্ড্রিয়া 100 মতো এনজাইম থাকে। এনজাইম শুধু এনজাইম না, এনজাইম কোএনজাইম থাকে মাইটোকন্ড্রিয়ায়। তাহলে এই অন্য চ্যাপ্টারে কিন্তু যে অন্যান্য অঙ্গাণু যখন আমরা পড়ছি, তখন কিন্তু ওদের যে কতগুলো এনজাইম থাকে আমাদের কিন্তু বলা হয়েছিল। লাইসোজোমে খুব সম্ভবত কত 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি 15 ধরনের এনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়া পাবো সবচেয়ে বেশি, কারণ শ্বসন হইতেছে এখানে। তো আর হিউজ পরিমাণ বিক্রিয়া মাইটোকন্ড্রিয়া হয়, তাই এনজাইমও কি অনেক বেশি, 100 ধরনের এনজাইম থাকে। তাহলে এই যে এই জিনিসগুলো মনে রাখবা, তুমি একটু মানে কোরিলেট করে পরে ট্রাই করবা, তাইলেই হবে। এরপর আরও কী কী আছে, যেহেতু এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ আরএনএ আছে, তাই না, তাহলে বংশগতিতে যে হেল্প করবে অবশ্যই। তো এইগুলো বেসিক কথাবার্তা। আমি তোমাদের কাজগুলো এই পেজে তো আমি লিখতে পারবো না, আমি আরেকটা পেজ নিয়ে ওই পেজে সব কাজগুলো আমি একাধারে লিখে দিই তোমাদের। আচ্ছা, এই যে তোমাদের সব কাজগুলো আমি লিখে দিলাম। তো যেটা বলতেছিলাম যে শক্তি উৎপন্ন করে, তো শক্তি উৎপন্ন করার আমাদের প্রসেস কি, শ্বসনের মাধ্যমে আমরা শক্তি উৎপন্ন করি। তো শ্বসনের গ্লাইকোলাইসিস বাদে বাকি যে ধাপগুলো, এই যে ক্রেবস চক্র, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এরপর এই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সবগুলোর মাধ্যমে কি হয়, শক্তি উৎপন্ন করে। তোমরা এখানে খেয়াল করবা, ফসফোরাইলেশন কিন্তু দুই রকম আছে, যে একটা ফটোফসফোরাইলেশন, একটা অক্সিডেটিভ। তোমরা জানো যে সারা সংশ্লেষের সময় আমরা ফটোফসফোরাইলেশন শিখছি, আর শ্বসনের সময় কি ফসফোরাইলেশন হবে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। বিস্তারিত তোমাদের উদ্ভিদ সাহিত্যতা চ্যাপ্টারে তোমরা জানতেই পারবা বা জানো অলরেডি। এরপর কাজের মধ্যে ইম্পর্টেন্ট হলো যে যেহেতু এদের নিজস্ব ডিএনএ আরএনএ আছে, এর নিজে শক্তি উৎপন্ন করতে পারে, এদের এনার্জির অভাব নাই, তাই না। তো ওই সব থেকে নিজস্ব ডিএনএ আরএনএও তারা কিন্তু তৈরি করে রাখতে পারবে, এটা আমাদের অবাক হওয়ার মতো কোনো ব্যাপার না। তারপরে ইম্পর্টেন্ট যে প্রোটিন সিনথেসিস, যেহেতু শক্তি দরকার হয় এইসব প্রসেসে, এটিপি তো হিউজ পরিমাণ ইউজ হয়, তাহলে প্রোটিন সিনথেসিসে কি মাইটোকন্ড্রিয়ার অবদান আছে। সেমভাবে ফ্যাট মেটাবলিজম, ফ্যাটের যাবতীয় কিছুই কিন্তু একটু জটিল। আমরা বলছি ফ্যাটের ডাইজেশন বলো, অ্যাবজর্পশন বলো, মেটাবলিজম বলো, সব কিছুই জটিল। তাহলে ফ্যাটের এই যে ভাঙ করার মধ্যেও হিউজ পরিমাণে এনার্জি দরকার হয়, তো ওইখানেও আমাদের মাইটোকন্ড্রিয়ার অবদান আছে। শুক্রাণু ডিম্বাণু, শুক্রাণু জানো যে চলাচল করতে পারে, তো শুক্রাণু চলাচলের জন্য শক্তি দরকার, সেখানেও কি মাইটোকন্ড্রিয়া থাকে শুক্রাণুর মাঝখানে। ডিম্বাণুর মধ্যে থাকে, ডিম্বাণুর এই যে বৃদ্ধি বলো, তারপর এই যে ফার্টিলাইজেশন বলো, ম্যাচুরেশন বলো, এইসব প্রসেসেও কিন্তু মাইটোকন্ড্রিয়া দরকার হয়, তাই ডিম্বাণুর মধ্যেও কি মাইটোকন্ড্রিয়া থাকে। অ্যাপোপ্টোসিস, এই টার্মটা একটু খেয়াল করো, অ্যাপোপ্টোসিস। বাকি কাজগুলো তোমাদের কাছে বেশি কঠিন মনে হবে না,
এইটা তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টারে কিন্তু একটু বলা আছে, তো আমি এখানে বলে দিই। একটা প্রসেস হলো যে অ্যাপোপ্টোসিস, এইটা হলো যে কোষের জেনেটিক্যালি মৃত্যু, বুঝছো? কোষের জেনেটিক্যালি মৃত্যু, জেনেটিক্যালি প্রোগ্রামড সেল ডেথ বলতে পারি। আমাদের কোষ যখন চাবে তখন সে জেনেটিক্যালি একটা যে কোনো কোষকে ধ্বংস করতে পারে মাইটোকন্ড্রিয়ার হেল্প নেওয়া। আর আরেকটা প্রসেস আছে অ্যাপোপ্টোসিসের সিমিলার, ওইটা হলো যে নেক্রোসিস। নেক্রোসিস এটা হলো যে আমাদের কোনো কোষের যদি পদার্থ যদি সে পর্যাপ্ত না পায়, নিউট্রিশনের অভাব হয় সহজ কথা, তখন এই নেক্রোসিস হয়, তখন কোষটা যে মারা যায় যে প্রসেসে, ওইটাকে বলা হয় নেক্রোসিস। তাহলে এখানে নেক্রোসিসে এন দিয়ে মনে রাখবো আমরা নিউট্রিশন, যে ল্যাক অফ নিউট্রিশনের জন্য নেক্রোসিস হয়। আর জেনেটিক্যালি যদি কোনো একটা কোষ মারা যায় তখন আমরা এটাকে বলবো অ্যাপোপ্টোসিস। তাহলে ওই অ্যাপোপ্টোসিসটা কন্ট্রোল করে মাইটোকন্ড্রিয়া। নেক্রোসিসও দরকার হয় না। কোষের মধ্যে যদি কোনো কারণে তোমার নিউট্রিশন না হয়, পুষ্টি পদার্থ ঠিকমতো না পায় কোষ, তাহলে তো তুমি সেখানে মাইটোকন্ড্রিয়া দোষ দিতে পারবে না, তাই না? তাহলে নেক্রোসিসে তো মাইটোকন্ড্রিয়া হেল্প হয় লাগে না। মাইটোকন্ড্রিয়া কোনটা নিয়ন্ত্রণ করে? মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিসটা নিয়ন্ত্রণ করে। তো এই গেল মোটামুটি মাইটোকন্ড্রিয়ার কাজ। এক্সট্রা এখান থেকে আর দু একটা কথাবার্তা আমাদের জানতে হবে, শুরুতে অনেক কথাবার্তা ছিল। তো কাজের মধ্যে থেকে আমরা একটা মনে রাখবো, সেটা হলো যে অ্যান্ডোসিম্বায়ন্ট বা অ্যান্ডোসিম্বায়োসিস। অ্যান্ডোসিম্বায়ন্ট এটা মানে মাইটোকন্ড্রিয়া। সিম্বায়োসিস মানে কি? সিম্বায়োসিস মানে হলো মিথজীবিতা, মানে মাইটোকন্ড্রিয়া অন্য কারোর সাথে একত্রে বসবাস করে। তাহলে সে কে? সে হলো যে ক্লোরোপ্লাস্ট। তাহলে এখানে মাইটোকন্ড্রিয়া প্লাস ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট একত্রে থাকে বিভিন্ন কোষে, ইউক্যারিওটিক কোষে থাকে মাঝে মধ্যে। তাহলে ওই ধরনের গঠনকে আমরা কি বলবো? আমরা বলবো অ্যান্ডোসিম্বায়ন্ট। অ্যান্ডোসিম্বায়ন্ট। এই তো মাইটোকন্ড্রিয়া থেকে ওভারঅল পড়াশোনা। এরপর যে খুঁটিনাটি দু একটা কথাবার্তা বলা আছে, যেমন এই যে মাইটোকন্ড্রিয়া, সে কিন্তু কোষের 20% আয়তন দখল করে, এরকম দু একটা ইনফরমেশন দেওয়া আছে। কারণ এই সাইজে কম হইলেও কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে কোষে, স্পেশালি যেসব কোষে ক্রিয়া বিক্রিয়া বেশি হয়, যেমন আমাদের কিন্তু লিভার সেল, তাই না? লিভার যকৃত আমরা জানি, যকৃতে হিউজ পরিমাণ ক্রিয়া বিক্রিয়া হয়। এই জন্য যকৃতে কি মাইটোকন্ড্রিয়া খুব বেশি দরকার। যকৃতে দেখা যায় 1000-এর প্লাস মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, মানে অনেক বেশি, তাই না? তাহলে এই জন্য কিন্তু কোষের বেশি আয়তন দখল করতে পারে মাইটোকন্ড্রিয়া। তারপর এছাড়াও এমনিও সাধারণত অন্যান্য কোষেও কিন্তু মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে। তো আরেকটা কোষ আছে, বলা আছে তোমাদের বইতে অ্যামিবা। অ্যামিবা তো জানো তোমরা এক কোষী, জাস্ট একটাই কোষ। তো একটা কোষের সব কাজ বাজ যেহেতু সব মানে তার লোড বেশি পড়ে যায় একটা কোষের উপরে, তাহলে এখানে কি মাইটোকন্ড্রিয়া বেশি থাকতে হবে। জাস্ট তোমরা মনে রাখবে এই জন্য যে অ্যামিবাতে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ আরও বেশি, যকৃতের চেয়েও বেশি থাকে। এই আর মাইটোকন্ড্রিয়া ব্যাসটা একটু তোমরা মনে রাখো, যদি আমি সংখ্যাভিত্তিক তথ্যগুলো মনে রাখার জন্য ইন্সপায়ার করি না, তাও একটু ব্যাসটা দেখতে পারো। এই যে মাইটোকন্ড্রিয়ার ব্যাস, এটা হলো যে মাইক্রনে, মাইক্রন। মাইক্রনটা হবে 0.2 থেকে 20, 0.2 থেকে 2, মনে হয় 2 মাইক্রন, হ্যাঁ 2 মাইক্রোমিটার। এইটা হলো যে মাইটোকন্ড্রিয়ার ব্যাস। তাহলে এই তো গেল ওভারঅল মাইটোকন্ড্রিয়া। এখান থেকে বেসিক যেসব কথাবার্তা আমরা মাস্ট জানবো সেগুলো আবার একটু বলি। প্রথমত এই যে কলিকার কি করে? মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে। এরপরে এই যে বেন্ডা, বেন্ডা কি করে? নামকরণ করে। এই দুইটার নাম তোমরা জানতে পারবা, জানতে হবে তোমাদের। আর এরপর স্ট্রাকচার, এই যে মেমব্রেন, ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, ম্যাট্রিক্স, তারপরে এই যে ক্রিস্টি কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। তারপর মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কি ডিএনএ থাকে, এই জিনিসগুলা। তারপরে এই যে এটিপি সিনথেসিস, যেখানে এটিপি সিনথেসিস হয় জায়গাটা। এরপর কাজ, কাজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কাজের মধ্যে তো একটাই কাজ, যে শক্তি উৎপন্ন, আচ্ছা সরি, যে শক্তি উৎপাদন করে। তো কোন প্রসেসে? শ্বসনের মাধ্যমে। শ্বসনে যে কোন কোন প্রসেস মাইটোকন্ড্রিয়া হয়, এই জিনিসগুলো পড়বা। তারপর মাইটোকন্ড্রিয়া কি ডিএনএ আরএনএ তৈরি করতে পারে নিজের জন্য। তারপরে যে ফ্যাট মেটাবলিজম, প্রোটিন সিনথেসিস, এই সব জায়গায় হেল্প করে। শুক্রাণু ডিম্বাণুতে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। তো শুক্রাণু থেকে মনে রাখবা যে শুক্রাণু গঠন করে মাইটোকন্ড্রিয়া, শুক্রাণুর মাঝখানে মাইটোকন্ড্রিয়া থাকে। আর শুক্রাণুর লেজে কি থাকে? শুক্রাণুর লেজে থাকে সেন্ট্রিওল, তাই না? এই তারপর অ্যাপোপ্টোসিস, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। কোষের জেনেটিক্যালের মৃত্যুকে কি বলা হয়? অ্যাপোপ্টোসিস। তাহলে অ্যাপোপ্টোসিসেও হেল্প করে কি? মাইটোকন্ড্রিয়া। তারপরে যে অ্যান্ডোসিম্বায়ন্ট শেষে বলা আছে। তাহলে বেশি কিন্তু পড়াশোনা নাই আমাদের ওইভাবে, কিন্তু তোমরা একটু জাস্ট রিলেট করে পড়ার চেষ্টা করবা যতটুকু সম্ভব, যে একবারে পড়লে তোমার কতদিন মনে থাকে, এইটা বেশি ইম্পর্টেন্ট। তুমি ধর আজকে পড়লা, পড়ে প্রথম দেখে তোমার মনে হতে পারে যে আচ্ছা তোমাদের কাছে জিনিসটা অনেক ইজি, বাট 2 দিন পর তুমি ঠিকই ভুলে যাবা। তো ওইটা করা যাবে না, চেষ্টা করবে রিলেট করে পড়ার, বা তুমি তোমার মতো করে একটু থিঙ্কিং ক্যাপাসিটি থেকে চিন্তা ভাবনা করে যদি পড়ো, তাহলে দেখা যায় একটু বেশি দিন আমাদের মেমোরিতে স্থায়ী হবে ব্যাপারটা। তো যাই হোক, আমরা এক্সট্রা কথাবার্তা না বলি, তো মাইটোকন্ড্রিয়া আজকের পর্যন্ত থাকুক।